তারিন আপু কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিরাজ কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুক্তা কেমন আছেন? মুক্তা কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নওরির তারিন কেমন আছেন? তারিন কেমন আছেন? অয়ন ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন কেমন আছো? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। আছি ভালোই। ভালো আছি। তারিন ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। যাক মাশাল্লাহ। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ঠান্ডা এখনো সারে নাই, চলতেছে। তাসনিম ভালো আছেন? তাসরিনা, তাসনিম শুনতে পাচ্ছেন? জি। আপনি আমাদের মাঝে প্রথম যুক্ত হয়েছেন, ঠিক আছে? এই জন্য আশা করি জি। পরবর্তী ক্লাস থেকে রেগুলার ক্লাস করবেন, পড়ার টেবিলে ফিরে আসবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, একদম। আচ্ছা, আজকে আমরা ফৌজদারি কার্যবিধি পড়াবো। ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাস আজকে, এজন্য একটু মনোযোগ সহকারে সাথে বেয়ার অ্যাক্ট রাখবেন আর খাতা রাখবেন। যদি এক্সেপশনাল কোনো কিছু পান বা যদি মনে করেন যে লিখে রাখা প্রয়োজন, আপনারা লিখে রাখবেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ,
কারণ আদালতের শ্রেণী বিভাগ আমাদের এই ক্লাসে চলে আসবে এবং মামলা করা এবং অন্যান্য বিষয় এগুলোও চলে আসবে। কোন আদালতের অধীনে আমরা মামলা করব, কিভাবে বিচার হবে, কিভাবে তদন্ত হবে, সব বিষয়গুলো আপনার এই ফৌজদারি কার্যবিধি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এজন্য এক এক করে সব কিছু চলে আসবে। সেহেতু আপনারা যারা ক্রিমিনাল প্র্যাকটিস করবেন তাদের জন্য এই বিষয়গুলো জানা এবং বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা জানি এখান থেকে 20টা প্রশ্ন আসবে। এই 20টা প্রশ্নের উত্তর আপনাদের করতে হবে, এর মধ্যে মিনিমাম আপনারা 15+ নাম্বার পাইতে হবে। সুতরাং ফৌজদারি কার্যবিধিটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আচ্ছা, আমরা আর অপেক্ষা না করে আমরা মূল ক্লাসে ফিরে যাই। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? সাউন্ড প্রবলেম আছে কারো? না ভাই, ক্লিয়ার শুনতে পারছি, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন, আল্লাহ ভরসা। আচ্ছা, ঠিক আছে। আমরা ফৌজদারি কার্যবিধির প্রথম যে ইনফরমেশনগুলো আছে, মানে ফৌজদারি কার্যবিধি প্রণয়নকালীন যে ইনফরমেশনগুলো, এইগুলো আমরা দেখব। তারপরে আমরা মূল যে ধারা আছে ধারাতে আমরা প্রবেশ করব। ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম পাশ করা হয় 1861 সালে। 1861 সালে সর্বপ্রথম পাশ করা হয়। এখন আপনাদের এমসিকিউতে যদি আসে যে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি কত সালে পাশ করা হয়, তাহলে এইটা আপনারা একটু মনে রাখবেন। এখান থেকে 2-1টা এমসিকিউ আসতেও পারে, 2টা আসবে না, আসলে একটা আসবে। তারপরে এই ফৌজদারি কার্যবিধি 1861 সালে আপনার প্রথম পাশ করা হইল। তারপরে গিয়ে আপনার এই যে খসড়া ছিল, এই খসড়া আপনার সংস্কার করা হয়। এইটা করা হয় 1872 সালে আর 1882 সালে। সর্বশেষ সংস্কার করা হয় 1898 সালে। বর্তমানে আপনাদের যে 1898 সালে যে সংস্কারটা করা হয়, এইটা বলবৎ আছে। এইটা বাংলাদেশে বর্তমানে চলমান আছে। দেখেন, এই ফৌজদারি কার্যবিধির মোট অধ্যায় আছে 11টা। আইনটা আপনার কার্যকর করা হয় 1 জুলাই থেকে। 1898 সালের 1 জুলাই থেকে আপনার কার্যকর করা হয়। আর 1898 সালের এটা 5 নম্বর আইন। এই যে 5 নম্বর আইন, এই 5 নম্বর আইনটা হলো গুরুত্বপূর্ণ, যে ফৌজদারি কার্যবিধি 1898 সালের কত নম্বর আইন এবং ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম কবে পাস করা হয়। এই যে দুইটা, কত সালের আইন, কত নম্বর আইন আর কত সালের, এমসিকিউ আসলে এই দুইটার থেকে একটা আসতে পারে। এখন ধরেন ফৌজদারি কার্যবিধি এটা কোন ধরনের আইন, বলেন তো কেউ এটা কোন ধরনের আইন? আমি অসংখ্যবার বলেছি যে ফৌজদারি কার্যবিধি এবং অন্যান্য আইন পদ্ধতিগত আইন। এই পদ্ধতিগত আইনের ইংরেজিতে 2টা নাম আছে, একটা প্রসিডিউরাল ল আর একটা অ্যাডজেক্টিভ ল। ঠিক আছে? এই পদ্ধতিগত আইন কাকে বলে আমি আবার কোট করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, তথ্যগত আইন বা মূল আইন, এই মূল আইনের প্রয়োগ যে আইন দ্বারা করা হয়, যেমন ওই মূল আইনের বিচার, মামলা দায়ের, কোন কোর্ট বিচার করবেন, কোন ম্যাজিস্ট্রেট বিচার করবেন, কিভাবে বিচার করবেন, কত দিনের মধ্যে বিচার করবেন, কতটুকু সাজা দিতে পারবেন, এই যে বিস্তারিত তদন্ত থেকে শুরু করে মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত যেই পদ্ধতিগুলো বা এই পদ্ধতিগুলো যে আইনে উল্লেখ করা আছে, ওই আইনটাই হচ্ছে আপনার কি প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল, বা এটি পদ্ধতিগত আইন। 3টাই একই। এখন তাহলে এখানে আমরা পাইলাম যে প্রসিডিউরাল ল কাকে বলে।
আর মূল আইন কাকে বলে আমি এক লাইনে বলেছিলাম যে আপনাদের মনে রাখার জন্য বা এইটাকে আপনাদের আয়ত্ত নিয়ে আসার জন্য একটা লাইন বলেছিলাম যে মূল আইন হলো সেই আইন যে আইন অপরাধকে সংজ্ঞায়িত করে এবং শাস্তির বিধান উল্লেখ থাকে। তাহলে অপরাধকে সংজ্ঞায়িত করবে এবং শাস্তির বিধান যে আইনে উল্লেখ থাকবে সেটা হচ্ছে কি মূল আইন। হ্যাঁ, এইবার দেখেন এই আইনে মোট তফসিল আছে 5টা, একটা তফসিল বাতিল আছে। তাহলে মোট কার্যকারী তফসিল কয়টা বলেন তো? মোট তফসিল হলো 5টা, একটা বাতিল। তাহলে বর্তমানে কার্যকর আছে কয়টা তফসিল? 4টি, 4টা। হ্যাঁ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। হ্যাঁ, এবার ফৌজদারি কার্যবিধির জনক বলা হয় কাকে? ফৌজদারি কার্যবিধির জনক কাকে বলা হয়? ডক্টর হোয়াইটলি স্টকস ইনাকে বলা হচ্ছে কি ফৌজদারি কার্যবিধির জনক। ঠিক আছে, রুকসানা আপু, রুকসানা আসসালামু আপু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো আছি। আপনি যে 12 মিনিট লেট করলেন, ঠিক আছে, এর জন্য আপনার স্যার, একটু যে পানিশমেন্ট মেয়ে আছে। না 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 স্যার, সরি স্যার, আই এম সরি। আমার মেয়ে কানাডা থেকে ফোন করছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, ইটস ফোন ওকে, করছিলাম ইটস তো ওকে। একটু। এরপরে যদি লেট হয় জি, তাহলে জি, আপনাকে জি, এই 500 একটু টাকা late হয়ে জরিমানা করা হবে, ঠিক আছে? এই 500 টাকা হ্যাঁ, বাকি দিব, যারা আছে, পাঠিয়ে দিব, বাকি যারা আছে তাদের মাঝে 500 পাঠিয়ে টাকা, দিব কাল। এই 500 টাকা $1 বাকি যারা আছে $1 তাদের মধ্যে আমি টাকাটা স্যার মানে $1 বন্টন করে দিব। দিব স্যার, বিকাশ নাম্বার। ঠিক আছে, আপনারা ক্লাস টাইম কেউ মিস করবেন না, ঠিক আছে? একদম অন টাইমে ক্লাসে চলে আসবেন। না স্যার, ওই যে স্যার ওই যে ফোন জি, দিছিল জি, তো জি। স্যার, তাড়াতাড়ি আমি নিজে ফোনটা কেটে দিলাম, দিয়ে আপনি জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকে খুব স্যার। গুরুত্বপূর্ণ ক্লাস হবে, ঠিক আছে? আমাদের ফৌজদারি কার্যবিধি যদি আমরা না শিখি দেখি তো স্যার, তাহলে কোর্ট কাছারি মোস্ট বুঝতে পারবো ইম্পর্টেন্ট না। স্যার। জি জি, স্যার এই যে ফৌজদারি স্যার, আমার মাথায় খালি ক্রিমিনাল, মানে কি যে আমার কাছে ঝামেলা মনে হয় এই আপনার এই বিষয়গুলো, আজকের মানে পর এই যে থেকে ফৌজদারিটা। এই যে আমার এই ফৌজদারি একটা ক্লাসও মিস দিবেন না। তারপরে যে আপনি বলবেন দোয়া করেন স্যার। যে স্যার আমি ফৌজদারি ক্লাস আপনার করলাম কিন্তু ফৌজদারি আমি তো আগেও বুঝতাম না এখনো বুঝি না, এইটা আপনি বলবেন ক্লাস শেষ করে, ঠিক আছে? তারপরে আমি আপনার স্যার, ওপিনিয়ন নেব। আপনার ভাই তো স্যার সিভিল করে তো, বুঝছেন? জি, জি, সিভিল জি। দেখতে তো সিভিলটা আমার কাছে সহজ মনে হয়, কিন্তু না, না, ক্রিমিনালটা একটু হ্যাঁ। মানে ক্রিমিনাল মনে হয় সেই আমার জন্যই কাছে। বললাম যে জি, আপনি স্যার। এই ফৌজদারি কার্যবিধির সবগুলো ক্লাস করবেন, তারপরে কি ওপিনিয়ন দিবেন যে স্যার আমি আগেও বুঝতাম না জি স্যার। এখনো বুঝি কিনা বা কি হয়েছে এটা আপনি পরে বলবেন, ঠিক আছে? কিন্তু আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্যার, ক্লাসই ঠিক করবেন, আছে। একটা ক্লাসও মিস দিবেন না, ঠিক আছে? বুঝেছি স্যার। জি। তাহলে আমরা জনক পাইলাম হোয়াইটলি স্টকস, ইনি হলেন ফৌজদারি কার্যবিধির জনক বলা হয় তাকে। এখন এই যে আমরা যে প্রাথমিক যে ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো আপনারা জাস্ট মুখস্থর বিষয়। এখান থেকে মূল আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বলেছি, যেমন সর্বপ্রথম পাশ করে 1861 সালে, তারপরে মোট ভাগ আছে 11টা, আবার এটা কার্যকর করা হয় 1 জুলাই 1898 সালে, আর এটা 5 নম্বর আইন, এবং এটা পদ্ধতিগত আইন। মোট তফতিল আছে 5টা, একটা বাতিল, 4টা কার্যকর আছে। মোট ধারা আছে 565টা, ঠিক আছে? আর এটা জনককে, এই যে দুই একটা আপনার ইনফরমেশন, এগুলো গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো মোটামুটি 2-1 বার করে পড়বেন। তাহলে এখান থেকে আপনার 1861 সালে সর্বপ্রথম পাস হয় 5 নম্বর আইন, 1 জুলাই কার্যকর করা হয়। আর মোট তফসিল কার্যকর আছে কতটা? এই যে 3টা, এটাও আপনার গুরুত্বপূর্ণ। এই 3টা থেকে আপনার যদি এমসিকিউ আসে এইখান থেকে আপনার আসতে পারে। এইবার আমি এই ফৌজদারি কার্যবিধির 4 ধারাতে চলে যাব। 4 ধারাতে বলা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা, এই সংজ্ঞাটা আপনারা ক খ, 4-এর ক, 4-এর খ, 4-এর গ, মানে 4-এর 1-এর ক, 4-এর 1-এর খ, 4-এর 1-এর গ, এইভাবে মনে রাখবেন, এবং 4-এর 1-এর এ, 4-এর 1-এর বি, 4-এর 1-এর সি, এইভাবে মনে রাখবেন। দুইভাবেই মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? বেশিরভাগ করে আপনারা ইংরেজিটা একটু বেশি ফলো করবেন, ইংরেজি থেকে আর কি আসতে পারে। এখন ধরেন
সংজ্ঞা তো অনেকগুলো আছে। এখন আপনাদের মূল আইন বোঝার জন্য যে সংজ্ঞাগুলো প্রয়োজন আমি শুধুমাত্র সেই সংজ্ঞাগুলো ব্যাখ্যা করে যাব, বাকিগুলো আপনারা জাস্ট একবার দুইবার করে পড়বেন এবং আমি যেগুলো ব্যাখ্যা করব ওইগুলো আপনারা মুখস্থ করবেন যে কত ধারাতে বা কত উপধারাতে বলা হয়েছে। এই সংজ্ঞার জন্য আপনারা বেয়ার একটাকে হাতে নেবেন, বেয়ার একটাকে কাছে রাখবেন। দেখেন, ফৌজদারি কার্যবিধি 4-এর 1 উপধারার কতে বলা হচ্ছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট কাকে বলে, কি বৃত্তান্ত, এটা বলা আছে। এখান থেকে তাহলে আপনারা অ্যাডভোকেটের সংজ্ঞা বিস্তারিত পড়ার দরকার নাই, শুধুমাত্র 4-এর 1-এর কতে বা এতে বলা হয়েছে অ্যাডভোকেট, শুধু এইটুকু মনে রাখবেন, এর বাইরে আর কোনো কিছু দরকার নাই। 4-এর 1-এর ক তে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল, এটাও দরকার নাই। 4-এর 1-এর খ, 4-এর 1-এর খতে বলতেছে জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ। তাহলে 4-এর 1-এর খ এইটাতে আপনারা একটু ভালো করে একটু 3 স্টার দিয়ে রাখেন, তাহলে কোন অপরাধগুলো জামিনযোগ্য আর কোন অপরাধগুলো জামিনযোগ্য না, কোন অপরাধগুলো জামিনযোগ্য না। এইটা আবার আপনাদের এই যে দ্বিতীয় তফসিলের 5ম কলামে বলা আছে যে কোন অপরাধ জামিনযোগ্য কি না, দ্বিতীয় তফসিলের 5ম কলামে বলা আছে। এখন যদি কোনো অপরাধ জামিনযোগ্য কি না এটা যদি আপনারা যখন প্র্যাকটিস করবেন, চেক করতে হয়, আপনাদের জামিন শুনানি আছে, পুট আপ আছে, তখন আপনারা ফৌজদারি কার্য এখান থেকে চেক করবেন। এখন জেনারেলি কোনগুলো জামিনযোগ্য আর কোনগুলো জামিনযোগ্য না আপনারা যেটা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করবেন, পরীক্ষাতে যেটা লিখবেন, আমি এখন সেটা বলছি খুবই সংক্ষেপে এবং আপনাদের বোধগম্য ভাষায়। জামিনযোগ্য বলতে কি বোঝায় বা জামিন অযোগ্য অপরাধ, ধরেন কোনো অপরাধ পুলিশ যদি ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করতে পারে, আসামিকে গ্রেপ্তার করতে পারে, সেই অপরাধগুলো আপনার কি আমলযোগ্য অপরাধ। এই আমলযোগ্য যে অপরাধগুলো সেগুলো হচ্ছে আপনার কি সাধারণত জামিন অযোগ্য। আর যে অপরাধগুলোর তদন্ত পুলিশ কি করতে পারে না, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে না। যদি পুলিশের তদন্ত করতে হয় তাহলে কি লাগবে, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। এই ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ কি করতে পারবে না, তদন্ত করতে পারবে না। এই যখন তদন্ত করতে পারবে না তখন সেই অপরাধগুলো হচ্ছে আমলযোগ্য না, অআমলযোগ্য অপরাধ। এই অআমলযোগ্য অপরাধগুলো হচ্ছে জামিনযোগ্য অপরাধ, আর আমলযোগ্য যেগুলো এগুলো জামিন অযোগ্য। এটা হচ্ছে আপনাদের সাধারণ বোঝার ক্ষেত্রে আমি জাস্ট একটু টেকনিকটা বলে দিলাম। বিস্তারিত যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন দ্বিতীয় তফসিলের 8ম কলামটা আপনারা ওইখান থেকে চেক করে করে পড়বেন। দেখেন, এখন যদি পরীক্ষাতে আপনারা লিখেন তাহলে কিভাবে লিখবেন, তখন আপনারা পরীক্ষাতে লিখবেন যে এই ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 5ম কলামে যে অপরাধগুলো জামিনযোগ্য বলে উল্লেখ করা হয়েছে ওইগুলো জামিনযোগ্য, আর যেগুলো জামিন অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে ওইগুলো জামিন অযোগ্য অপরাধ। এইটা হচ্ছে আপনার লিখিততে বইয়ের ভাষা আপনাদের লিখতে হবে। আর বোঝার ক্ষেত্রে আপনার আইন বোঝার ক্ষেত্রে আপনারা কি করবেন, যে অপরাধগুলো পুলিশ অনুমতি ব্যতীত তদন্ত করতে পারেন, আসামিকে গ্রেপ্তার করতে পারেন, ওইগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ। আর আমলযোগ্য অপরাধী সাধারণত জামিন অযোগ্য হয়ে থাকে। আর যে অপরাধের তদন্ত পুলিশ কি করতে পারে না, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া করতে পারে না, সেই অপরাধগুলো হচ্ছে কি আপনার অআমলযোগ্য অপরাধ। আর এই অআমলযোগ্য অপরাধ সেগুলো আপনার হচ্ছে জামিনযোগ্য অপরাধ। আশা করি বুঝতে পেরেছেন। এইবার 4-এর 1-এর গতে চলে যাব আমি। 4-এর 1-এর গ, চার্জ কাকে বলে বা চার্জ গঠন।
দেখেন একটা মামলা যখন আপনাদের দায়ের করা হয়, আপনি সেটা কোর্টে দায়ের করেন অথবা থানাতে, আমরা জানি মামলা দুইভাবে দায়ের করা যায়, একটা কোর্টে আরেকটা থানাতে। গুরুত্বপূর্ণ যে মামলাগুলো, যেগুলো আমলযোগ্য অপরাধ বা গুরুতর অপরাধ যেগুলো সংগঠন হয়, সেগুলো সাধারণত আমরা কোর্টে দায়ের করে থাকি, সরি থানাতে দায়ের করে থাকি। আর অন্যান্য এবং গুরুত্বপূর্ণ মামলা যেগুলো, ওইগুলো আমরা কোর্টেও দায়ের করি, কিন্তু যেগুলো আমলযোগ্য ওইগুলো বিচারকরা কি বলেন, বলেন যে আপনারা থানাতে মামলা দায়ের করেন, এফআইআর ভুক্ত করে নিয়ে আসেন। ঠিক আছে, এফআইআর ভুক্ত করে নিয়ে আসেন, বিথি মিউট করেন। এখন এই চার্জ বলতে কি বোঝাচ্ছে, আপনি একটা মামলা কোর্টে ধরেন সিআর মামলা প্রথমে দায়ের করলেন, বিচারক 200 ধারায়, এই ফৌজদারি কার্যবিধি 200 ধারায় জবানবন্দি গ্রহণ করলো, আপনার মানে যে মামলা দায়ের করেছে তার জবানবন্দি গ্রহণ করলো এবং তার যে সাক্ষী আছে তাদের জবানবন্দি গ্রহণ করলো। এই জবানবন্দি গ্রহণ করার পরে বিচারক কি করবেন, হয় সমন দিবেন, নাহলে তদন্তে পাঠাবেন, এই দুইটার যে কোনো একটা করলো। করার পরে যখন যদি তদন্ত রিপোর্ট দিয়ে দেয়, তদন্ত রিপোর্টে কি দিবে, দুইটা জিনিস দিতে পারে, একটা ফাইনাল রিপোর্ট দিতে পারে, একটা চার্জশিট দিতে পারে। যখন ফাইনাল রিপোর্ট দিবে তখন আসামি অব্যাহতি পাবে বা খালাস পাবে, আর যখন চার্জশিট দিবে তখন মামলার কি হবে, চার্জ গঠন হবে। এই চার্জ গঠনটা হচ্ছে এই আপনার তদন্ত শেষ করে সমন পাওয়ার পরে আসামি যখন কোর্টে উপস্থিত হয়, তখন যদি বিচারক দেখে যে অভিযোগটা আসামির বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে এটা গুরুতর বা এই অভিযোগে আমলে নিয়ে নেওয়া যায় এবং মামলার সাক্ষ্য পর্যায়ে যাওয়া প্রয়োজন, তখন কতকগুলো ধারা বিচারক আমলে নিয়ে চার্জ গঠন করেন এবং চার্জ গঠনের সাথে সাথেই মামলাটা সাক্ষী স্ট্যাটাসে চলে যায়। এই যে বিচারক আপনার কতকগুলো কতকগুলো ধারা আমলে নিয়ে চার্জ গঠন করা হচ্ছে, এটাই আপনার পরবর্তীতে সাক্ষ্য গঠনে মানে সাক্ষ্য পর্যায়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে আপনার এই চার্জ গঠনের বিষয়। এই হলো চার্জ গঠনের বিস্তারিত বিষয়। এখন আমি আপনাদের বললাম যে তদন্ত প্রতিবেদনে দুইটা জিনিস দেয়, একটা হলো চার্জশিট দেয় আর একটা ফাইনাল রিপোর্ট দেয়। যখন ফাইনাল রিপোর্ট দেবে তখন আসামি কী পাবে, খালাস পেয়ে যাবে। আর যখন চার্জশিট দিবে তখন এই যে আপনার মামলার চার্জ গঠন হবে, বিচারক আমলে নেবেন, আমলে নেওয়ার পরে পরবর্তীতে বিস্তারিত অন্যান্য বিষয়গুলো দেখভাল করার পরে তারপরে মামলাটা যদি বিচারক মনে করেন যে মামলার বিচার হওয়া প্রয়োজন, সাক্ষ্য গ্রহণ প্রয়োজন, আরও সাক্ষ্য প্রমাণ নিয়ে বিস্তারিত সাক্ষ্য গ্রহণের পরে এই ঘটনাটা প্রমাণ করা প্রয়োজন, তখন চার্জ গঠন করে দিবেন বিচারক। ঠিক আছে, এইটা হচ্ছে চার্জ গঠন। এখন ধরেন আমি এই 1-4 চলে যাব। 1-4 বলতেছে আমলযোগ্য অপরাধ আর আমল অযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ ও আমল অযোগ্য। এই যে 1-4 বলতেছে বা এফে বলতেছে আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা। দেখেন, অপরাধ বা মামলায় পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বা আমলযোগ্য মামলা বলে। আমি একটু আগে আপনাদের কি বলেছিলাম, যে যেই মামলায় বা যে ঘটনায় পুলিশ বিনা পরোয়ানায় বলতে কি বোঝাচ্ছে, যে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পরোয়ানা দিতে পারে কে, পুলিশ দিতে পারে, পুলিশ দিতে পারে না, পারে ম্যাজিস্ট্রেট। এখন কোনো ম্যাজিস্ট্রেট বা জজ যখন বা বিচারক এই অনুমতি ব্যতীত, তাদের অনুমতি ব্যতীত পুলিশ যখন আপনার কি করতে পারতেছে, আসামিকে গ্রেপ্তার করতে পারতেছে, যখন গ্রেপ্তার করবে সেই অপরাধগুলো হচ্ছে কি আপনার আমলযোগ্য অপরাধ, সেইগুলো হবে কি আমলযোগ্য অপরাধ। দেখেন 4-4 আবার বলতেছে আমল অযোগ্য অপরাধ কোনগুলো, যেই সকল অপরাধ বা মামলায় পুলিশ বিনা পরোয়ানায় বা বিনা ওয়ারেন্টে আসামিকে গ্রেপ্তার করতে পারে না, যেগুলোতে গ্রেপ্তার করতে পারবে না সেটা হলো আমল অযোগ্য অপরাধ বা অযোগ্য মামলা।
অভিযোগ, এবার আমি চলে যাব একের চতে, সরি বর্গের জতে, ইংরেজি হচ্ছে এইস, অভিযোগ বা নালিশ। এইটা আপনারা এই যে আমি যেগুলো এখন বলছি না, আমলযোগ্য, চার্জ, এইগুলো আপনারা একটু 3 স্টার দিয়ে রাখবেন। এবার অভিযোগ বা নালিশে চলে যাব। আমরা একটু আগে কি বললাম যে মামলা দায়ের করতে পারে কয়ভাবে বলেন তো, এনিওয়ান? দুইভাবে। ভাই কোথায় দুই কোথায়? ভাবে করতে পারে, একটা হচ্ছে কোর্টে আর একটা হচ্ছে আপনার থানায়। হ্যাঁ, থানাতে। এখন এই অভিযোগ বা নালিশ দায়ের করা হলো কোর্টে। যখন কোর্টে কোনো ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট কোনো অপরাধ বিষয়ে বা অপরাধ সংগঠন বিষয়ে অভিযোগ দায়ের করা হয় মৌখিকভাবে বা লিখিতভাবে, তখন সেটাকে বলা হচ্ছে কমপ্লেন বা অভিযোগ। এইটার উপর ভিত্তি করে কি করেন ম্যাজিস্ট্রেট 200 ধারাতে, ফৌজদারি কার্যবিধি 200 ধারাতে আসামি এবং যে সাক্ষ্যগুলো থাকে তাদের জবানবন্দি নিয়ে থাকে। এই জবানবন্দি নেওয়ার পরে কি করবে, হয় সমন দিবে, নাহলে ওয়ারেন্ট দিবে। ম্যাজিস্ট্রেট না হলে কি করবে, গ্রেপ্তারি পরোয়ানা মানে তো ওয়ারেন্ট, সমন ওয়ারেন্ট, অথবা যদি মনে হয় যে মামলাটা খারিজ হওয়া উচিত বা গ্রহণ করার কোনো আলামত নাই বা সাক্ষ্য প্রমাণ নাই, তাহলে প্রথমেই আপনার কি করতে পারে, রিজেক্ট করে দিতে পারে। আর যে আদালতের কাছে এই মামলাটা নিয়ে যাবে সে আদালতে যদি এখতিয়ার না থাকে তাহলেও সেই মামলাটা কি করবেন, আদালত ফেরত দিয়ে দিবেন। যেমন ধরেন আপনি নারী ও শিশু নির্যাতন দমনের আইনের মামলা বা রেপের মামলা আপনি দায়ের করলেন কার কাছে, সহকারী জজের কাছে। সহকারী জজের এই রেপের মামলা বিচার করার ইখতিয়ার নাই, তখন তার কাছে যখন যাবেন তখন ওই সহকারী জজ মামলাটা ফেরত দিবেন। ফেরত দিয়ে বলবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলে যান, আপনি গিয়ে ওইখানে মামলা দায়ের করেন। ঠিক আছে, এই হলো পদ্ধতি। এবার আমি চলে যাব অনুসন্ধান। অনুসন্ধান মানে ইনকোয়ারি। এখন এই 4 রেখে টতে বা টতে বলতেছে অনুসন্ধান বা ইনকোয়ারি, আর ঠতে বলতেছে আপনার তদন্ত। ইনকোয়ারি আর ইনভেস্টিগেশন দুইটা আলাদা জিনিস, কার্যক্রম একই, কিন্তু যখন ম্যাজিস্ট্রেট আপনার কোনো মামলার বিষয়ে তদন্ত করবেন সেটাকে হচ্ছে আপনার ইনকোয়ারি বলা হয়, আর যখন পুলিশ কোনো মামলার বিষয়ে তদন্ত করবেন সেটাকে বলা হচ্ছে কি, ইনভেস্টিগেশন। তাহলে ম্যাজিস্ট্রেটের মামলা বিষয়ে যে কার্যক্রমগুলো আছে ওই কার্যক্রমগুলোকে বলা হয় কি, অনুসন্ধান। আর পুলিশের মামলা বিষয়ে যে তথ্যগুলো সংগ্রহ করে এই তথ্য সংগ্রহ বা তার সেমি কোনো কার্যক্রম পরিচালনাকে বলা হয় কি, তদন্ত। তাহলে ইনকোয়ারি আসবে আপনার ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে আর ইনভেস্টিগেশন আসবে পুলিশের ক্ষেত্রে। তাহলে এই দুইটা বিষয় আপনারা কি করবেন, সেপারেট করে নেবেন। বুঝতে পেরেছেন? বিচারিক কার্যক্রম 4 রেখে ড বা এম, জুডিশিয়াল প্রসেস। এই জুডিশিয়াল প্রসেস বা বিচারিক কার্যক্রম, মূল যে বিচারিক কার্যক্রম সেটা শুরু হয় মামলার চার্জ গঠনের পর থেকে। চার্জ গঠনের পর থেকে, কারণ এই চার্জ গঠনের পর থেকেই আমরা সাক্ষ্য স্টেজে চলে যাই। আসামিদের এই যে মামলার সাক্ষী আছে 3 থেকে 4 জন বা 5 জন, যাদের সাক্ষ্য মামলাতে মামলা প্রমাণের জন্য, মামলার ঘটনা প্রমাণের জন্য প্রয়োজন, এই তাদের এই 4-5 জনের বা আরও যদি প্রয়োজন হয় তাদের সাক্ষ্য গ্রহণ করার পরে তারপরে আর্গুমেন্ট আসবে, আর্গুমেন্টের পরে আপনার রায় ঘোষণা হবে। তো এই মূল মামলার কার্যক্রম বা জুডিশিয়াল প্রসিডিং শুরু হয় আপনার মামলার চার্জ গঠনের পর থেকে বা চার্জ গঠন হইতে। ঠিক আছে, এইটুকু একটু মনে রাখবেন, কারণ এইখান থেকে
এমসিকিউ আসবে আপনাদের যে বিচারিক কার্যক্রম কখন থেকে শুরু হয়। বিচারিক কার্যক্রম শুরু হয় মামলার চার্জ গঠন থেকে। আর চার্জ গঠন হয় কোন সময়? মামলার তদন্ত পর থেকে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই আর কি বিচারক চাইলে আপনার চার্জ গঠন করতেও পারে, নাও পারে। পাবলিক প্রসিকিউটর 4-1 দন্তেন্য বা ট, পাবলিক প্রসিকিউটর। এই পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় 492 ধারাতে। সরকার কর্তৃক নিযুক্ত আইনজীবীকে অথবা উক্ত আইনজীবী কর্তৃক কোনো ব্যক্তিকে বলা হচ্ছে কি পিপি। এই পিপি হচ্ছে আপনার সরকারি অ্যাডভোকেট বা সরকার পক্ষে আপনার মামলা লড়ে থাকে। আমরা জানি যে এই থানাতে যতগুলো মামলা দায়ের করা হয়, এফআইআরভুক্ত যতগুলো মামলা, সকল মামলার বাদী হচ্ছে রাষ্ট্র। এই থানাতে যতগুলো মামলা দায়ের করা হয়, আপনি বাদী হয়ে যদি থানাতেও মামলা দায়ের করেন, যে কোনো মামলা, সেই মামলার বাদী হবে কে? রাষ্ট্রবাদী হবে। এই রাষ্ট্রের পক্ষে যারা আপনার মামলা পরিচালনা করবেন, যে অ্যাডভোকেটগুলো, তাদেরকে বলা হচ্ছে পাবলিক প্রসিকিউটর। এই তাদেরকে আবার সঙ্গে বলা হচ্ছে পিপি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? এ পর্যন্ত যতগুলো বললাম, না বুঝলে আমাকে বলেন। হাই, এই চুপ। হাইকোর্ট বিভাগটা আরেকটু বলবেন একবার প্লিজ? হাইকোর্ট বিভাগ এখনো বলা হয়নি বিধি। না, এই যে নাম্বারটা বলেছিলেন বুঝি না, আবার একটু বলেন। রিভিশন, নাম্বার যে কোনটা আমাকে একটু বলেন। আমি তো আসলে বেয়ার অ্যাক্ট নিয়েছি, আপনি কোনটা থেকে পড়াচ্ছেন? মানে কোনটা বলতে হবে আপনি আমাকে একটু বলেন। ইনভেস্টিগেশন, তদন্ত যে বিধি আপনি বলেন আমাকে কোনটা কোনটা প্রয়োজন আপনার। বললাম আমি তো বেয়ার অ্যাক্ট থেকে পড়ছি, হাইকোর্ট বিভাগ আছে একটা যে, ওইটাই যদি একটু বলতেন সেটাই বলতেছি। এক মিনিট লাইনে থাকেন। এটা ইংরেজিতে বলা আছে, ইংরেজিতে। আর ইংরেজিটা বলা আছে কততে? দাঁড়ান, হ্যাঁ যেতে বলা আছে হাইকোর্ট ডিভিশন। এটা বলা লাগবে না, এটা আপনি আমার কিছু সময় পর আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, আমি তো এটা পড়াই নেই। ঠিক আছে, ওকে ওকে, সরি। ঠিক আছে, আমি ওটা বলিও নাই। কিছু সময় পরে আমাদের পরবর্তী সেশনে আপনি এই যে হাইকোর্ট ডিভিশন থেকে এই সুপ্রিম কোর্ট এবং একদম সহকারী জজ পর্যন্ত যতগুলো বিষয় আছে একদম ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আপনি কি এখন শীটটা নিয়ে পড়াচ্ছেন? আমি সব নিয়েই পড়াচ্ছি। আমি আমার ব্রেন, ও, আমার বেয়ার অ্যাক্ট এবং মূল হচ্ছে আমার ব্রেন। ঠিক আছে, সো আমার ব্রেনকে অনুসরণ করেন। হ্যাঁ, আমরা পাবলিক প্রসিকিউটর আমরা যেটা বললাম এইটা পাইলেন। এবার 4-1 দন্তন্য, সরি মধ্যাহ্ন, মধ্যাহ্নতে বলতেছে অফেন্স। আচ্ছা, আরেকটা আইনে আমরা অফেন্স পড়িয়েছিলাম, বলেন তো কত ধারাতে? দেখি কে বলতে পারেন। এনিওয়ান, কে বলবেন? আরেকটা আইনে আমরা অফেন্স পড়িয়েছিলাম, বলেন। দণ্ডবিধিতে ভাই। এটা বাদে আর কেউ? হ্যাঁ, স্যার কত 40 ধারাতে? ইয়েতে দণ্ডবিধিতে 40। হ্যাঁ, 40 ধারাতে। আপনাদের এত লেট হইলো কেন বলতে? লেট তো হওয়ার কথা ছিল না। স্যার আমি প্রশ্ন বুঝি নাই, এর লেগে লেট হইছে। ব্রেনকে এত সূক্ষ্ম করবেন যেন একটা এমসিকিউ আপনার সামনে আসার
কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে আপনারা উত্তর বের করে ফেলতে পারেন। উত্তর থাকবে কোথায়? আপনাদের ব্রেনে থাকবে, বইয়ের পাতায় থাকবে না। সেজন্য প্রশ্ন পড়ার সাথে সাথে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে আপনারা এটার কী উত্তর হবে আপনারা গেস করে ফেলবেন। এখন এই 100টা প্রশ্নের মধ্যে ধরেন 10টা প্রশ্ন আপনাদের আয়ত্তে নাই, ওইটা আমি বাদ দিলাম। কিন্তু যেটা আপনি শিখতেছেন, যেটা আপনি পড়তেছেন, যেটা আপনি শিখতেছেন, জানতেছেন, সেটার উত্তর করতে আপনার টাইম লাগানো যাবে না। এই যে বললাম কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে প্রশ্ন পড়ার সাথে সাথেই এটা বের করে ফেলতে হবে ব্রেন থেকে। ঠিক আছে? তাহলে 4-এর 1-এর মধ্যাহ্নতে বলা হচ্ছে অফেন্স। অফেন্স বলতে আমরা বলেছিলাম কোনো কাজ করা এবং কোনো কাজ করা থেকে বিরত থাকা, এটা হচ্ছে অপরাধ। আমি আরেকটু ভালো করে বলি, ধরেন আমাদের দণ্ডবিধি অনুযায়ী যে কাজ করা শাস্তিযোগ্য সেই কাজ করা, আর যে কাজ না করা শাস্তিযোগ্য অপরাধ সেই কাজ করা, এই উভয় হচ্ছে কি অপরাধ। তাহলে কোনো কাজ করা যেটা শাস্তিযোগ্য সেটা হচ্ছে আপনার অপরাধ, আবার যে কাজ না করা, যে কাজ না করা বা যে কাজ থেকে বিরত থাকা শাস্তিযোগ্য সেই কাজ করা সেটাও কি অপরাধ। এবার দেখেন আমরা চলে যাব ইসে 5 ধারাতে। স্যার আচ্ছা, জি জি বলেন রুকসানা আপু। এই যে আপনি ধরেন এই যে কাজ মানে করাটা থেকে বিরত থাকা, তো মানে সেটা করলে আপনি শাস্তিযোগ্য অপরাধ হবে, এবং যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজটা করলে শাস্তিযোগ্য অপরাধ হবে, তাই না স্যার? জি 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 ধরেন একটা কাজ করা হচ্ছে আপনার অপরাধ, সেই কাজটা যদি আপনি জি। করেন, আবার যে কাজ হ্যাঁ। থেকে আপনার বিরত থাকা উচিত জি। সেই কাজ যদি আপনি করেন তাহলেও সেটা কি অফেন্স। টু ডু এনি অ্যাক্ট অর টু অর অমিশন অফ এনি অ্যাক্ট ইজ কল্ড অফেন্স। আচ্ছা, আমাদের সেশনটা কিন্তু এখনই শেষ হবে। আমি আবার লিঙ্ক দিব, এখানে যতজন আছেন প্রত্যেকেই যুক্ত হবেন, একজনের জন্য মিস না যায়। ঠিক আছে? আমি এখনই আবার লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা আবার যুক্ত হয়ে যাবেন। আমি পরবর্তী সেশনে আপনাদের এই ফৌজদারি কার্যবিধির 5 ধারা থেকে শুরু করব।